আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে এখন সবচেয়ে বেশি যেটির অভাব আমরা দেখছি সেটা হচ্ছে হয়তো বোঝাপড়ার অভাব। আহ, নানা বিষয়ে আপনি ঐক্যমত্যে কমিশন বলেন, সেটি আলোচনার পরে দেখা যাচ্ছে যে এতদিনের যে আলোচনা হলো সেখানে বোঝাপড়াটাই সবচেয়ে হয়তো কম হয়েছে। আমরা তাদের পরে যে আমরা দেখলাম আসলে জুলাই সনদ নিয়ে আমরা দেখছি বোঝাপড়ার অভাব, মানে অনৈক্য একটা দেখতে পাচ্ছি। আর সংস্কার নিয়ে অনৈক্য, সংস্কার নিয়ে কে কিভাবে করবে, কবে কী হবে, গণভোট নিয়ে একটা বোঝাপড়ার অভাব আমরা দেখতে পাচ্ছি, পিআর নিয়ে আমরা বোঝাপড়ার অভাব দেখতে পাচ্ছি। সব কিছু মিলে একটা বোঝাপড়ার অভাব। আমাদের আলোচনার বিষয়ও কিন্তু আজকে তাই, রাজনীতির বোঝাপড়া কী অবস্থা আছে এখন। আজকেও সারাদিনে যে আলোচনাগুলো আমরা দেখলাম সেখানে সবচেয়ে বেশি যে জিনিসটা অভাব আমরা দেখেছি সেই বোঝাপড়া। এটি নিয়ে কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তিনি রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এম এ আজিজ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের একটি শিরোনাম যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলাম। এটা আজকে একটি প্রেস কনফারেন্সে জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহির সাহেব এটি বলেছেন। তার আগে তিনি আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা প্রোগ্রামে তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির ভেতরে ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ হচ্ছে বলে মনে হচ্ছে, যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। আজকে ফখরুল ইসলাম আলমগীর আজকে রাতে একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি সংস্কার চায় না এমন একটা অপবাদ তাকে দেওয়ার চেষ্টা হচ্ছে। সব কিছু মিলে আসলে অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে, রাজ্জাকি বিভাগকে ধন্যবাদ। এনসিপি মাঝপথে আর একটা কথা বলছে যে বিএনপি সংস্কার করতে চায় না আর জামাত নির্বাচন পিছাতে চায়। এখন আবার দেখেন জামাত এত নর্তন কর্তন আবার বিএনপির সাথে আলোচনায় বসতে চায়। এখানে বুঝতে হবে, কারণ এনসিপি ওই শাপলাকলি গ্রহণ করেছে এবং এনসিপি বলেছে তারা 300 আসনে আসন করবে এবং তারা কয়েকটি দল নিয়ে, ছোট দল নিয়ে তারা একটা ঐক্য মোর্চা করার চেষ্টা করতেছে। সেখানে এবি পার্টি আছে, সেখানে ভিপি নুরের পার্টি আছে, এইসব দল মিলে। এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ ইসলামী রাজনীতির ভিত্তিতে কিন্তু জামাতের সাথে বিরাট দূরত্ব ছিল, সেটাও টলটলায়মান। জামাত এখন বেশি লাভ দিতে গিয়ে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ একা না হয়ে যায়, এখন আলোচনায় আসতেছে। অর্থাৎ আমাদের রাজনীতিটা হচ্ছে, আমার মনে হয় এই সপ্তাহে শেপ নিবে। এই কারণেই আমি বলছি যে জামাত আলোচনা মানে কি? আলোচনা মানে তারা, এনসিপি বলছে উচ্চকক্ষে পিআর সিস্টেম আলোচনায় ছিল, জামাত হুট করে নিম্নকক্ষ পর্যন্ত চাইল। এটা তো জটিলতা তৈরি করছে, এটা উদাহরণটা দিছে। তো এটা তো নিচকক্ষের এই বিষয়টা তো ঐক্যমত কমিশনে আলোচনাই হয় নাই, সবাই আলোচনা করছে উচ্চকক্ষ, অর্থাৎ নিম্নকক্ষেও তাদের সিট বেশি সংখ্যক পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, উচ্চকক্ষে তো আকাঙ্ক্ষা ছিলই। তো সুতরাং জামাত, আমি তো মনে হয় যে জামাতই এই আলোচনার পথে বেশি সংকট তৈরি করেছে। ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে গিয়ে রাজপথে নেমে গেছে। হ্যাঁ, আবার দেখেন এখন তারা রাজপথে প্রোগ্রাম দিয়ে আছে। তো বিএনপি যে জিনিসটা করছে যে, হ্যাঁ বিএনপি ধরেন যখন সরকার 5ই আগস্টের পরে বিএনপি কিন্তু 7 তারিখে 3 মাসের সময় দিয়েছে, 3 মাসের ভিতরে নির্বাচন চাইছে। হ্যাঁ, এটা 8 তারিখে সরকার গঠন হয়েছে। সংবিধান যেহেতু সাংবিধানিক সরকার, তারা 3 মাসের প্রথম 3 মাসের যদি নির্বাচন চেয়ে স্টিক করতো, নির্বাচন যদি হইতো, তাহলে কিন্তু এই অভ্যুত্থানের শক্তির ভিতরে এতগুলো দোদুল্যমানতা সৃষ্টি হতো না, এত সমস্যাও তৈরি হতো না। তো বিএনপিও চাইছে কোনো মতো বায়ে একটা নির্বাচন নেওয়া যায়। আজকে তাহির সাহেব যেটা বলছেন যে এই যে সংস্কার প্রস্তাবে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে বিএনপি, এটি আসলে বিএনপির মনে একটা ফ্যাসিস্ট হওয়ার যে বাসনা সেটির একটা বহিঃপ্রকাশ। তখন আলোচনার সময় যখন নোট অফ ডিসেন্ট জামাত গেছে কোথায়? উনি ঘুমাইছে নাকি? নোট অফ ডিসেন্ট দিছে, এটা তো সবার সামনেই দিছে। আর কি করে ভাবে যে 30টা দল বসছে, 30টা দলের নীতি আদর্শ আলাদা, এটাই তো অবৈজ্ঞানিক। সব দলকে একটা ইস্যুতে একমত হবে কি করে? তাহলে তো দল একটা হয়ে যায়, এটা কি সম্ভব নাকি? তাহলে তো বলেন বাম দলগুলো আছে সেটা কি জামাতের সাথে এক হবে? বিএনপির সাথে এক হবে? বিএনপি জামাতের সাথে এক হবে? আগে ছিল 20 দলের সাথে, হলো নির্বাচনী জোট।
হ্যাঁ, কারণ জামাতকে আওয়ামী লীগকে কাবু করতে হলে জামাতের ভোটগুলো দরকার ছিল এরকম। তো এখন তো সেই অবস্থা, জামাত তো নিজেই প্রথম থেকেই শুনছি ইসলামিক দলগুলো নিয়ে সরকার গঠন করবে, একলা চলনীতিতে চলছে। আমার কথা হচ্ছে ঐক্যমত কমিশনে যাই আলোচনা করুক, ভুল করুক সত্য করুক, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, বিএনপি সেখানেই নট অফ ডিসেন্ট দিছে। তো আপনি তো উপস্থিত ছিলেন, নট অফ ডিসেন্ট কনভিন্স করতে পারেন নাই কেন? তার মানে নট অফ ডিসেন্ট যৌক্তিক, বিএনপি কথা বলছে। এখন আপনি যখন জুলাই সনদ খসড়া তৈরি করলেন, সবগুলোকে প্রিন্টেড কপি দিয়েছেন, ওখানে আপত্তি, নোট অফ ডিসেন্টের আপত্তিগুলো আছে। জুলাই সনদ যেটা আপনার প্রধান উপদেষ্টা দিয়ে আদেশ জারি করবেন, ওটার ভিতরে ওঠে নাই, কেমনে হলো? আসছি আপনার কাছে। অ্যাডভোকেট আবু হেনা রাজাক, আপনার কাছে এই কথার লড়াই নিয়ে যদি কথা আরেকটি একটু মন্তব্য জানতে চাইবো। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন যে বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে না, সেটা নিয়ে সন্দেহ, টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ। আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ রাখতে চাই। এই যে হঠাৎ করে মাঠে নামার হুমকি, সরকার ফেলে দেওয়ার হুমকি বিএনপি নেতারা দিচ্ছেন, মানে প্রেক্ষাপটটা কি সেরকম চলে এলো নাকি? ধন্যবাদ আপনাকে এবং আমার বড় ভাই সহ আলোচক আর এটিএন নিউজের দর্শক শ্রোতা সবাইকে। এটা তো আপনি এই প্রশ্নটা করেন, জবাব তো আমি দিবই। পাশাপাশি আজিজ ভাই কিছু কথা বলছেন, অনেক বিনয়ের সাথে হয়তো ওনার সাথে কোথাও একমত হব, কোথাও দ্বিমত হব, হতেই পারি। এক নম্বর হলো যে আলোচনাটা হচ্ছে যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ যে বিষয়গুলো, এই আলোচনাগুলো আমাদের কাছে এই মুহূর্তে অবান্তর। কেন অবান্তর? এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আলোচনা করার মানেই হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। জুলাই সনদের আইনি ভিত্তি না করলে আপনি এই আলোচনা করে আমার লাভটা কি? এইটা হয় রাষ্ট্রপতির আদেশে একটা কিছু হতে হবে, দ্যাট ইজ সাংবিধানিক আদেশ, সেইটার ভিত্তিতে একটা আইনি ভিত্তি পেতে হবে, অথবা গণভোট। তা নাহলে আমার উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষ হইলে কী হবে, এটা সংখ্যানুপাতে আপনার ওইটা আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত এটা কাল্পনিক। সুতরাং ওই আলোচনা আমি এই মুহূর্তে যাচ্ছি না। এখন বলা হয়েছে যে এই সরকার সাংবিধানিক সরকার। আজিজ ভাই বলছেন সাংবিধানিক সরকার মানে কি? সংবিধানে আমার কথা থাকতে হবে। আমাদের সংবিধান আছে কার কথা? নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা। তো যেই সংবিধানের মধ্যে আমার কথা বলা নাই, মানে আমার কথা বলতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই, সেই সংবিধান তো সে অপারেট করতে পারতেছে না। আপনি কীভাবে অপারেটটা করবেন? কীভাবে? আমার কথা তো এখানে বলা নাই, এই কোম্পানির এমডি হিসাবে আমার নাম নাই, তাহলে আমি এই কোম্পানিটা চালাবো কেমনে? ভেরি সিম্পল। এবং সে হলো অন্তর্বর্তীকালীন সরকার, তাকে রাষ্ট্রপতি ওত দিছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা, আর আমাদের যে সংবিধান যেটা আছে সেটা আর একটা। এটা হলো প্রধানমন্ত্রী শাসিত, যেখানে প্রধানমন্ত্রী থাকতে হবে, তাইলে পরে এই সংবিধানটা চলবে। আর অন্তর্বর্তীকালীন সরকার এর সাইড দিয়ে সে আর একটা সরকার চলছে, এবং সেটা কি? তাহলে তার সংবিধানটা কোনটা? তার সংবিধান তার মাথার মধ্যে, সে যেটা বলে সেটা সংবিধান। এই যে সংস্কার নিয়ে বসছে, এটা তার সংবিধানের মধ্যে সে চেষ্টা করছে, না হইলে না হবে, সেটা ভিন্ন কথা। আরেকটা কথা বলছে নোট অফ ডিসেন্ট। ইয়েস, নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আছে একটা মানুষের, যে কোনো রাজনৈতিক দল। 25-30টা রাজনৈতিক দল, যদিও 2টা রাজনৈতিক দলই এখানে ইম্পর্টেন্ট। আর যেহেতু জুলাই সনদে এনসিপির একটা রোল ছিল ছাত্রদের, সেজন্য সে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আর যারা আছে খুব কোনো ইম্পর্টেন্ট কোনো ইস্যু না। এই সংস্কার ঐক্যমতের আলোচনা চলছে বলেই তারা বারবার ওই জাতীয় পর্যায়ে ওখানে গিয়ে বসে আলোচনা করছে। দে আর লেস ইম্পর্টেন্ট। এখন নোট অফ ডিসেন্ট কারা দিলেন? নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তারা সর্বোচ্চ ধরেন 30% জনগণ রিপ্রেজেন্ট করেন। মাত্র 30% লোক যদি নোট অফ ডিসেন্ট দেন, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন। কিন্তু আপনি যখন এটাকে গণভোটে নিতে যাবেন, গণভোটে তো এই নোট অফ ডিসেন্ট আপনি পাঠাইতে পারবেন না, কারণ 30% তাদের থাকে, 10% জামাতের থাকে, তারপরে আওয়ামী লীগ আউটস্টেড, তারা নাই, তারপরেও ভোট দিলে তো তাদের লোক ভোট দিবে, আমরা ঠেকাইতে পারবো না। তাহলে তারাও যদি ভোট দেয়, আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে আরও 20% হয়, 60%, বাকি 40% লোকরে তো আপনি নোট অফ ডিসেন্ট সহ পাঠাইতে পারবেন না। বিকজ আমি তো নোট অফ ডিসেন্ট দিব না। সাধারণ জনগণ, দলবিহীন যারা লোক, তাদের কাছে পাঠাইতে হইলে আপনার ওইভাবে পাঠাইতে হবে। গণভোটে পাঠাইতে হইলে নোট অফ ডিসেন্ট প্লেন ওইভাবে পাঠাবেন যে জুলাই সনদের আইনি ভিত্তি হ্যাঁ বা না, চাও কি চাও না। সুতরাং গণভোট হবে কি হবে না তাও আমি জানি না। আমার এখন সন্দেহ তৈরি হয়েছে যে গণভোট আদৌ হয় কি না।
কারণ কেউ নিয়মে নাই, কেউ আইনে নাই, কেউ সংবিধানে নাই। আবার যারা বলতেছেন গণভোট আর নির্বাচন একই দিনে করবেন, কি হিসেবে করবেন? নির্বাচন করবেন কোন আইনে? ভাই যেটা বললেন সংবিধান মোতাবেক নির্বাচন 3 মাসের মধ্যে হওয়ার কথা, তারপরে কি বলা আছে যখন মন চায় তখন দিও? বাইর করেন সংবিধানটা, চ্যালেঞ্জ করলাম। আপনি যখন মন চায় তখন তো নির্বাচন দিতে পারবেন না। এই যখন চায় মন চায় তখন নির্বাচন দিতে হলে ইউনূস সাহেবের সংবিধান, ওই যে অন্তর্বর্তীকালীন সংবিধান, সরকারের অলিখিত অন্তর্বর্তীকালীন সংবিধানে চলছে দেশ, এবং সেটা মানতেছে, মানবে সামনেও। ফেব্রুয়ারি নির্বাচন মানলেন কেন আপনি? এইবার আসেন, একটা কথা বলা হয়েছে যে প্রতারণা করা হয়েছে। আমি ঘটনাচক্রে ওই দিন এখানে ছিলাম। আপনার যখন খসড়া যেটা হয়েছে সেটা তো আপনারা দেখছেন, দেখার পর ফাইনালি যখন আপনি স্বাক্ষর করতে গেলেন, 1.5-2 ঘন্টা মঞ্চে বসা। আপনি তো 1.5-2 ঘন্টা মঞ্চে যখন বসা, তখন স্বাক্ষর কিসে করলেন? স্বাক্ষর কিসে করলেন? আপনি তো রাষ্ট্র, এটা আপনাদের স্বাক্ষরটা করে আসলেন, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি ছিল না? যদি না থেকে থাকে আপনারা দেখবেন না? এটা তো রাষ্ট্র ভাই, এটা তো এটা দেশ। আর যদি পরে বদলায় থাকে ফাইন, আমি তাই ধরে নিলাম যে পরে বদলাইছে, তাহলে পিওর প্রতারণা। তাহলে যে সরকার আপনার সাথে পুরো এত বড় দেশের সামনে, এত 18 কোটি লোকের উপস্থিতিতে আপনার সাথে এই প্রতারণা করতে পারে, নির্বাচনে সে প্রতারণা করবে না তার গ্যারান্টি কি? তাহলে আপনি তার নির্বাচনে যাবেন কেন? এরকম প্রতারকের নির্বাচনে যাওয়া তো উচিত না। এখন আসেন, সেই যদি প্রতারকের নির্বাচনে যাওয়া উচিত না, সেই সিদ্ধান্ত থেকে যদি গয়েশ্বর রায় সাহেব বলে থাকেন যে বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না, আমি একমত। বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে না, কারণ আপনি বিএনপিটা বিশাল বড় দল, তারা যদি মাঠে নামে সরকার হটানোর যে কৌশল আমরা অতীতে দেখছি, শুধু আপনি মাঠে নাই যদি শান্তিপূর্ণ মিছিল করে করে এভরিডে বাসায় যান, তাইলে সরকার সরবে না। যেটা করতে হবে তাহলে সেই আমরা যখন 193 দিনের হরতাল দেখছি তখন যে জ্বালা উপরাও, সেটা এইরকম যদি করে সরকার চলে যেতে বাধ্য হবে। বিকজ এই সরকার কোনো রাজনৈতিক সরকার নাই, আমি মনে করি তার এত ঠেকা নাই। হি ট্রাইড হিজ বেস্ট, যদি ব্যর্থ হন তাহলে কিছু করার নাই। এখন প্রশ্নটা অন্য জায়গায়, যদি কোনো কারণে তারা মাঠে নামে, কথাটা খুব সূক্ষ্মভাবে বলছি, যদি মাঠে নামে এবং ইউনূস সরকার চলে যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা পাবে না, তৃতীয় ব্যক্তি ক্ষমতা পাবে। আর তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতা পায়, তাহলে যে শক্তি ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি ভিত্তিতে চাইছে, তারা সেটা পেয়ে গেল। কিন্তু যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে, তারা যদি নির্বাচনটা না পায়, তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতায় আসে, আবার হয়তো 2 বছর পিছিয়ে যেতে পারে। জি, আমি একটু এই বিষয়ে একটু জানতে চাই। আজকে উনি বলছেন যে কথাগুলি বললে উত্তর দেবেন। শোনেন, বিষয়টা হলো আমাদের বাংলাদেশের রেফারেন্স আছে। আপনার 26শে মার্চ ক্র্যাকডাউন হলো, এরপরে আপনার 10 এপ্রিল পর্যন্ত এই দেশের সরকার ছিল না। 10 এপ্রিল যখন অস্থায়ী সরকার হলো, তখন কিন্তু ওই সনদ একটা তৈরি করলো। সেই সনদ 72 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে 72 সালে সংবিধানের আপনার 100 সম্ভবত 32 অনুচ্ছেদে এটা যুক্ত হলো, এবং এটা আর চেঞ্জ করার ক্ষমতা নেই। এই সরকার সেখানেও হাত দিছে, বুঝলেন, মানে সংস্কারের নামে সেখানেও হাত দিছে। তো তাহলে ওই দেশের মুক্তিযুদ্ধে হাত দিছে না? হ্যাঁ, 4টে মূলনীতিতে হাত দিছে, খেয়াল করেন। তাহলে কি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, হ্যাঁ শহীদ হয়েছে, স্বীকৃতি দরকার, জুলাই সনদ দরকার, কিন্তু আপনি ইতিহাস মুছে দিয়ে না। আমি জামাতের সাথে বসছি, 24শে 71 মুছে গেছে, ওর বাপের দেশ এটা নাকি জামাতের, ওরা তো এই দেশের বিরোধিতা করছে। 24-এর গণহত্যার বিচার হলে 71 সালের গণহত্যার বিচার হবে না কেন বলেন আপনি? কেন হবে না? সেদিন তো প্রাদেশিক সরকারের জামাত 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে। এবং আপনি জানেন না, আপনার দাদার কাছে শুনলেন, আমাদের দেশের মহিলারা, নারী পুরুষ শিশু পর্যন্ত রক্ষা বান্যায় ধরে ধরে দিয়েছে আর্মির হাতে। বিচার হবে না? বিচার হবে না? যার গেছে সে তো বোঝে। লাখ লাখ লোক মেরে ফেলছে, সম্পদ নষ্ট, ইন্ডিয়ান আর্মি লুট করে নিচ্ছে সব অস্ত্র সম্পদ, আপনি দায় নেবেন না? এবং যখন পাকিস্তানি সোলজার রেস করছে, করে আত্মসমর্পণ করে, সেখানে বলছে যে তারা
এবং তাদের সহযোগী ইংরেজি ভাষা বলছে তারা সহ আত্মসমর্পণ করলাম। অর্থাৎ রাজাকার, আলবদর, আলশামস সব শান্তি বাহিনী সব আত্মসমর্পণ করলো। অর্থাৎ ওইটা ছিল আর্মির, পাকিস্তান আর্মির কোলাবোরেটর। সোজা কথা, তাদের বিচার হবে না কেন? বিচার হবে, যতদিন বিচার থাকবে। ৭১-এর ২৪-এর গণহত্যার যদি বিচার হয়, ৭১-এর যদি এখন না হয়, এটাও কিন্তু আওয়াজ উঠবে, এটাও আওয়াজ উঠবে। তারা তো এখন বলছে যে মনে কষ্ট দিয়ে থাকলে বা অন্য কোনোভাবে জামাত ইসলাম কোনো কষ্ট আরে দিলে তারা ভাই, তাদের এটা ক্ষমা বলছে চাচ্ছে। ৪৭ সাল থেকে ২০২৪-এর এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত কোনো কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি, ১০০টা কাজ করলে একটা ভুল হতেই পারে, তাতে মনে কষ্ট দিয়ে থাকলে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এটা কেমন ক্ষমা চাওয়া হলো? ১। ২ নম্বর হলো, আপনার এখন যদি আমি গুলি করে মারি ফেলি, আপনার পরিবার ছাড়বে আমাকে? আপনার গণহত্যার মাপ কিসের? গণহত্যার মাপ কিসের? উনি তো সিনিয়র অ্যাডভোকেট, ফৌজদারি অপরাধের কিসের মাপ? এত রাখছিল প্রেসিডেন্ট, এবারে সংস্কারে এটা কমায় দিছে, তাই না? এখন প্রেসিডেন্ট তো সব মাফ করে দিতে পারে জেলখানায়, এখনো আইন তো হয় নাই, তাই বলে কি প্রেসিডেন্ট সব জেলখানা ফাঁকা করে দেয়? দেয় না তো। তো এই জন্য আমি বলছি ১। ২ হলো, ধরেন আমি বলেছি এটা সাংবিধানিক সরকার, এখন উনি এটার ইয়ে করছে, প্রকাশ করে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানের নাই। কিন্তু এই সংবিধান সমুন্নত রাখার জন্য এই প্রেসিডেন্টের কাছে এই সরকার ওত নিয়েছে। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টরিন অফ নেসেসিটি এটা কাজ চালাইতে পারবে, তাদের এখতিয়ার দিছে। বুঝলেন কথা? তাহলে এটা সংবিধান সমুন্নত রাখার কথা বলতে ওত নিচ্ছে তো, তাহলে এটা সাংবিধানিক সরকার হলো না? প্রেস সেক্রেটারি বলছে সাংবিধানিক সরকার, সুতরাং যতদিন খুশি থাকতে পারে। আরে সাংবিধানিক সরকার হলেই তো ৩ মাসে নির্বাচন দিবেন, দেন নাই কা? রাজনৈতিক দল যেমন ভুল করছে, হেরাও তো ভুল করছে, তাহলে তো ফাঁসে পড়বে। আপনার সাংবিধানিক সরকার ৩ মাসে নির্বাচন দিলেন না কেন? ইউনিট সরকার তখন পাশ দিয়ে হাঁটে, হারা জীবন থাকেন, ৫ বছর থাকেন, এগুলা মজা পাইছেন। এখন তো দেশ চালাইতে পারেন না, এখন তো দেশ চালাইতে পারতেন না। আপনি বলেন, এখন জিডিপি গ্রোথ 3.3 করে চলে আসছে, সামনের বছর দুর্ভিক্ষ হবে তো। খালি তো আপনার বিনিয়োগ নাই, ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, আপনার রিজার্ভ বাড়ছে, তাতে কি হয়েছে? টাকা জমা রয়েছে, ডলার জমা রয়েছে। হ্যাঁ, তো এখন আমার কথা হলো গণভোট তো সংবিধানে নাই। এখন কয় গণপরিষদ, আরে গণপরিষদ তো আমি উদাহরণ দিলাম। আপনার ৭১ সালে গণপরিষদ হয়েছে কারণ দেশটা উল্টা হয়ে গেছে। আপনার কি দেশে একটা পার্টি চলে গেছে, একটা সরকার চলে গেছে, আপনার নাম দিচ্ছেন অভ্যুত্থান, বিপ্লব তো আর দেন নাই। তারপরে এত খোলছে বদলেছে চানকা, তখন ভুল করার খেসারত কি জনগণ দেবে? আমরা দেব? আপনারা ভুল করছেন রাজনীতিবিদরা, সরকার ইউনূস সাহেব না বুঝে ভাবছে এনজিওর মতো পাওয়া গেছে, একটা বয়ে পড়ছে, যেমন ডাক দিছে আর সে বয়ে পড়ছে, বইয়ে তিনি সব লয়ে গেছে, তার যত বেনিফিট নেওয়ার নিচে। বলেন তো, একটা ছাত্রদেরকে একটা একদিন বলেছে যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ফেরো, এটাও করো ওটাও করো, বলে যে উদ্যোক্তা হন। আরে ব্যবসা তো সব ওই নিয়ে গেছে, ইউনিসি নিয়ে গেছে, এরা কি ব্যবসা করবে? এখন তো ছেলেদের এই 8 থেকে মাস্টার্স পর্যন্ত মনোজগৎ এই জেনারেশনের শেষ করে দিচ্ছে। এরা সবাই এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। আমরা একটা যাবো, একটা দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মুক্তার বলছিলাম, বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমি প্রশ্ন করবো আবু হেনা রাজ্জাকি ভাইয়ের কাছে। জি, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে বলবো যে এটা একটু বিনয়ের সাথে বলবো, এটা হলো কি যে শুধু সংবিধান আর আইন এখন চলে গেছে শুধু কোর্টে আর নির্বাচনে চলে গেছে। আমাদের দেশে প্রত্যেক দিন মানুষকে যে কুবায় মারতেছে, পিটিয়ে মারতেছে, প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটতেছে। আমরা অন 11-এ 2 বছর দেখছি একটা মানুষ মারা যায় না, একটা অপরাধ হয় নাই। আজকে এই 1 বছর 3 মাসের ভিতরে কত মানুষ মারা যাচ্ছে, প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে। এই বিষয়ে আপনারা একটু আলোচনা করেন, এই বিষয়ে একটু দৃষ্টি দেন আপনারা। নির্বাচন হবে কিন্তু মানুষ প্রত্যেক দিনই দুর্ঘটনায়, মানে গাইবান্ধাতে 3 জন চোর সন্দেহ করে, গরু চোর সন্দেহ, তাকে পিটিয়ে মারলো, অমুককে পিটিয়ে মারলো, অমুকে মারে দিল। এটা কি অবস্থা হচ্ছে? এটা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই উত্তর নিব। আরেকজন আছেন, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো,
এর পরাধীনতা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা জেল থেকে হ্যালো হ্যালো তাদের হচ্ছে এখানে। জি হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্ন করেন। আচ্ছা আমি রুবেল বলছিলাম টাঙ্গাইল থেকে। জি রুবেল সাহেব বলেন। জি টাঙ্গাইল থেকে বলছিলাম। বলেন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে দুজন আলোচক রয়েছে, তো তার মধ্য থেকে আমি আজিজ সাহেবকে আমি প্রশ্নটি রাখতে চাই। সেটি হচ্ছে যে আজকে যে জুলাই সনদ নিয়ে যে গণভোটের কথা বলা হচ্ছে এবং সেইটা নিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি ফেব্রুয়ারির প্রথমার্ধে যখন নির্বাচন হবে তখন যেন হয় বা তারপরে হলেও কোনো সমস্যা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটি বড় দল হিসাবে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় দল হিসাবে সবার আগে এই জুলাই সনদের যে একটি আইনি ভিত্তি হোক, সেটার জন্য কি তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত ছিল না? কারণ যে জুলাইয়ের জন্য তারা আজকে মুক্ত, যে জুলাইয়ের জন্য বুঝতে পেরেছেন। দর্শক বোন আরেকজন আছেন, ফোনটা নিয়ে তারপরে আমরা আলোচনা যাই। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি মনি হায়দার বলছি। জি বলেন। আমার প্রশ্ন রয়েছে, লাস্ট 1 বছরে আমরা জুলাই সনদ নিয়ে যেইভাবে আলোচনা সমালোচনা যাই করেছি, কিন্তু এই দিক দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা যে কোথায় চলে গেছে তা কি একবার কেউ ভাবছে? আমাদের চিফ অ্যাডভাইজার বললেন আমরা বিদেশির কাছে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবে, কিন্তু আমরা 1 বছরে কোনো ইনভেস্টমেন্ট তো দূরে থাক, যার 2-1 আছে তার কিছু নেওয়ার জন্য আসছে, আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য আসে নাই। তাহলে আমরা জুলাই সনদ দিয়ে কি করবো যেখানে আমরা দারিদ্র্য সীমার নিচে আরো যাচ্ছি? জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা এই উত্তরের চেষ্টা করব। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে, আপনাকে যে দুজন দর্শক ফোন করেছেন প্রায় কাছাকাছি জায়গায়, মুক্তার সাহেব প্রশ্ন করেছেন বুগোরো থেকে এবং মনির সাহেব প্রশ্ন করেছেন ঢাকা থেকে। দুজনের প্রশ্ন এরকম যে আপনার আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, দেশের সমস্যা, জনমনের নিরাপত্তা এবং এই যে অর্থনীতি নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, আলোচনা আসছেই না। অবশ্যই এগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করব। তার আগে কিছু কথা বলে আসি, যেটা বলতে হবে তাহলে মানুষ ভুল বুঝবে। আজিজ ভাই এক জায়গায় কথা বলছেন যে গণভোট সংবিধানে নাই। আই ডু এডমিট গণভোট সংবিধানে নাই। কোন সংবিধানে আছে? আপনি কি জানেন যে গণভোটের কথা 2টা বড় দল মেনে নিছে? একটা দল বলছে নভেম্বরে গণভোট চাই, আর একটা দল বলছে কি নির্বাচনের সাথে একই দিনে চাই। দুইজন কিন্তু গণভোট মেনে নিছে। কেন মেনে নিছে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত চূড়ান্ত। এই কারণে অন্তর্বর্তীকালীন একটা পূর্ণাঙ্গ সরকার, তার কাজ শুধু ওই তত্ত্বাবধায়ক সরকার মতো নির্বাচন করে যাওয়া নয়, পূর্ণাঙ্গ সরকার। সে কিন্তু বহু এগ্রিমেন্ট করতেছে, অনেক এগ্রিমেন্ট বাতিল করতেছে, ইত্যাদি ইত্যাদি। সে কারণে সম্প্রতি একটা কথা উঠাইছে যে এই সরকারকে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো চরিত্র ধারণ করতে হবে। তার মানে কি, ওই যে এগ্রিমেন্ট বাতিল করা, চায়নার সাথে এগ্রিমেন্ট করা, এইগুলা ভালো লাগে না, কারো পক্ষে কারো বিপক্ষে যায়, কিংবা কেউ কারো পারপাস সার্ভ করে, তাই এই ডায়ালগটা দিছে। কেন এই ডায়ালগটা আপনি শুরুতে দেওয়ার কথা? তত্ত্বাবধায়ক সরকার মানে সিম্পল একটা দায়িত্ব দাও, আপনি এইটুকু তত্ত্বাবধান করে চলে যাবেন। আর অন্তর্বর্তীকালীন জাস্ট কমপ্লিট গভর্নমেন্ট বলতে যা বোঝায় তাই। কাজে তার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান, আমার সংবিধানে গণভোট আছে এবং সেটা মেনে নিছে, হোক কি না হোক সেটা পরের চ্যাপ্টার গেল। 1 2 নম্বর একটা কথা বলছে বিরোধ, মানে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে বিরোধ, আমি এখানে ডিবেট করতেছি, আমার কোনো পক্ষ না। ইউনূস সাহেবের বিরুদ্ধে দলবিহীন যত লোক আছে বাংলাদেশের দলের লোক তো আমরা বললাম 60% নিতে পারবেন টোটাল, বাকি 40% আমরা সমাজে থাকি। আপনি দলের লোক ছাড়া এখন যদি বলেন জামাতের দলের লোক ইউনূস সাহেবের বিরোধিতা করে না, এনসিপি তার বিরোধিতা করে না, আমি কথা তর্কের খাতিরে বলছি। কিন্তু যারা বিরোধ করবে, এক করবে পতিত সরকার। কেন করবে? তাকে তাড়ানো হয়ে সে বসছে। আর যারা করে তার বাইরে দলবিহীন কোনো লোক এখন পর্যন্ত বাংলাদেশে ইউনূস সাহেবের বিরোধী কোনো বক্তব্য আসে নাই যে ওনার চলে যাওয়া উচিত। দলবিহীন লোক বলছি বারবার। তারপর একটা কথা বলছে ইনভেস্টমেন্ট নাই, দ্বিমত করছি না, কিন্তু ইউনূস সাহেব আসার পর কোনো ইনভেস্ট কিন্তু চলে গেছে উঠে, যা আগে ছিল অনেক, সেগুলো চলে গেছে, আমি ডিবেট করতেছি। 2 $31 বিলিয়ন অলরেডি রিজার্ভে আসছে। একটা ব্যাংক এখনো বন্ধ হয় নাই। যারা টেলিভিশন হিসেবে বলে ব্যাংক বন্ধ হয়ে গেছে, দে টেল, মানে তারা মিথ্যা বলে। হয়তো
টাকার সংকট হইতে পারে ব্যাংকে, কিন্তু বিলিয়ন ডলার বাড়ছে। 3 নম্বর আসেন ব্যবসায়ীদের দুরবস্থা। আগে ব্যাংকে গিয়ে চাইলেই টাকা পাইতো, লাগবে 100 কোটি, দাও 300 কোটি, 200 কোটি পকেট, এত ইজি টাকা বেরোচ্ছে না ব্যাংক থেকে। সুতরাং দে আর ইন ট্রাবল। নাম্বার 1, কোনো অনেস্ট ব্যবসায়ীর কোনো প্রবলেম হচ্ছে না বিজনেসে, যে জেনুইন ব্যবসা করে, এলসি দিব টাকা। তারপরে যেই টার্মোয়েল সিচুয়েশন হয়েছে তাতে কিছু লোড নিতে হবে। অ্যাটলিস্ট আমার লোক মারা যেত আয়না ঘরে, ক্রস ফায়ারে লোক মারা যেত, 57 জন সেনা অফিসার মারা গেছে, আমি সেই জায়গার থেকে উদ্ধার পাইছি। এগুলা বলতে হবে যে অবশ্যই এটা ডেভেলপমেন্ট। আপনি রাষ্ট্রের লোকের স্বাধীনতা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার ব্যবসার চেয়ে। ব্যবসা যারা কর্পোরেট করে হাতে গোনা লিমিটেড, এই কর্পোরেটরা টাকা লুট করে, সেগুলো দিয়ে রাজনীতিবিদরা এনজয় করে। রাজনীতিবিদদের কাছে যে প্রফিট ফান্ডটা আসে কোত্থেকে? লুটেরা বাহিনীর টাকা। জেনুইন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যাদের ঘাম দিয়া টাকা রোজগারের, তাদের টাকা আসে না, ওই রকম লুটেরা বাহিনীর টাকা সেটা যায়। এখন আপনার আরেকটা কথা বলি, এক ভাই প্রশ্ন করছেন আমাকে যে 111-এর সময়, 111-এর সময় সেই প্রশ্নটা করছেন মুক্তার সাহেব বগুড়া থেকে, যে 111-এর সময় সাংঘাতিকভাবে ল অ্যান্ড অর্ডার পক্ষে ছিল, এটা শিওর, আমি অ্যাডমিট করি। এই কথাটাই আমি তাকে বুঝাইতে চাই, আশা করি উনি বুঝবেন। 111-এর সময় সরকার প্রধান কে ছিলেন? ফখরুদ্দিন। আর আজকে সরকার প্রধান কে? ইউনূস সাহেব। আমি যে তর্কের কাছে সিম্পল, দুইটা লোকের ব্যক্তিগতভাবে আনেন, দুইজন লোকই নন পলিটিক্যাল, দুইজন লোকই নন পলিটিক্যাল, এবং তার সেই ক্ষেত্রে যে নন পলিটিক্যাল লোক হিসেবে আপনি যদি বলেন 111 সালে ফখরুদ্দিনের সাহেবের চেয়ে অবশ্যই ইউনূস সাহেব অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, যদি আপনি সিম্পল, তারা নন পলিটিক্যাল দুইজনই। এখন আসেন, সেই 111-এর সময় ফখরুদ্দিন সাহেবের পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন, মাঠে সেনাবাহিনী ছিল, মাটি থরথর করে কাঁপত। আবার আজকে ইউনূস সাহেবের পাশেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে, পাশে সেনাবাহিনীর প্রধান আছেন, মাটি থরথরায় কাঁপছে না কেন? রোলটা কি তাহলে আর্মির নাকি রোলটা ইউনূস সাহেবের? ফখরুদ্দিন সময় রোলটা কি ফখরুদ্দিন সাহেবের নাকি আর্মির? সেটা আপনি বিবেচনায় নিতে হবে। দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ডে 1। কারণ আমরা এমন কথাও শুনেছি, দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন আমি বাধ্য হয়ে মেনে নিয়েছি। আপনি যখন একটা জিনিস বাধ্য হয়ে মেনে নেবেন, তার মানে তাকে অ্যাকসেপ্ট করেননি। এগুলোকে মাথায় রাখতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। নন কোঅপারেশন যাকে বলে, আমি মনে করি যে আমার ভাই বোধহয় এই বিষয়টা বুঝবেন। মেয়াজে একজন দর্শক আপনাকে ফোন করেছিলেন, রুবেল টাঙ্গাইল থেকে ফোন করে বলেছিলেন যে বিএনপি একটি বড় দল, এবং বড় দল হিসেবে বিএনপির উচিত ছিল যে এই জুলাই সনদের আইনি ভিত্তিটা তাদেরই দাবি করা উচিত ছিল। এখন প্রশ্ন আমার ভিন্ন, বিএনপি কেন করছে সেটা আমি জানি না। আমি তো বলি জুলাই সনদের আইনি ভিত্তি দিবে কি করে? এখন আইনি ভিত্তি দিবে তো সংসদে যান, ঐক্যমত কমিশনে একমত হইতেন, এই একমত অবশ্য গণপরিষদ তো দরকারই নাই। আপনারা যদি একমত হতে পারতেন, সোজা সংসদ যেহেতু আইনি ভিত্তি, সংসদে যাবে। বিএনপি তো ওখানে স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ফাইনালটা করে দিছে, বেজার লাগাই দিছে। ব্যাটার লাগাইছে তো ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ তো বিএনপি স্বাক্ষর করছে। এটি নিয়ে সমঝোতার ভিত্তিতে আপনি যান, ইয়েতে যান, আবার গণভোট করবেন, আইনি ভিত্তি চাইবেন। এগুলো কি সংবিধানের বাইরে যাচ্ছেন কেন? সব আপনি সংসদ ছাড়া আইনি ভিত্তি হবে না তো, সংসদে ইলেকশনে যাইতে হবে সোজা, এইটাই উত্তর। আর এই যে রাজনৈতিক যে এখন আমরা দেখতে পাচ্ছি, আমি একটু বলি, সরকার একজন বলেছেন, এবি পার্টির মঞ্জুর সাহেব বলেছেন যে এই সরকার যখন যে দিকে আছে সেই দিকে ঝেলে পড়ছে, কখনো বিএনপির দিকে হেলে পড়ছে, আবার যখন জামাত চাপ দিচ্ছে তখন জামাতের দিকে হেলে পড়ছে। তিনি বলছেন যে সরকারের উচিত এখন শক্ত একটা অবস্থানে আসা। না, হেলে পড়ছে এটা বোঝা মুশকিল, তবে হেলে কখনো কখনো মনে হয়। তবে সরকারের যে নিজস্ব গতি সেটা সে রক্ষা করছে। যে প্রথম দিকে ইউনূস সরকার চাইছে যতদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু এখন দেশ যেহেতু চালাতে পারতেছে না, দেশের অর্থনীতি খারাপ। আপনারা দেখেন জিডিপি গ্রোথ করোনা কালের চেয়ে কমছে, 3-এর ঘরে আইছে। দেশ সামনের বছরে এইভাবে ইউনূস থাকলে তো সামনের বছরে দুর্ভিক্ষ হবে, তো 74 সালের দুর্ভিক্ষ হয়ে লাখ লাখ লোক মারা যাবে তো, একটাতেই শেষ। অন্য কথা ব্যবসা নাই, বিনিয়োগ নাই। অনেক ডোল টাপক করে একটা বিনিয়োগ সেমিনার করলো না, 3100 কোটি টাকার ইয়ে পাইছিল, আশ্বাস পেয়েছিল, একটা টাকাও তো আসে। এখন কি তারা কোনো মতে নির্বাচন দিয়ে সরে যেতে চাচ্ছে? না, সরে যেতে চাচ্ছে না, নির্বাচন অনেক বেশি সময় হয়ে গেছে। দেশ যেহেতু চলছে না, সরকারের পক্ষ থেকে নির্বাচন দেওয়ার ইচ্ছা আছে, বোঝা যায়।
কিন্তু ইউনুসকে অনেকেই বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করতে পারি। আচ্ছা ঠিক আছে। কারণ ইউনুস সাহেব ওই যে মাঝখানে বসে ছোটখাটো না, বড় ধরনের হামলা আসবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তখন আমার মনে হয় যে ক্ষেত্র তৈরি করতেছে আরো থাকা যায় কিনা। তাই? এও তো হইতে পারে, আবার এও হইতে পারে যে না, আঘাত আসবে, তোমরা রেডি থাকো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে প্রতিহত করবো। আজিজ সাহেব ইউনূস সাহেবকে বিশ্বাস করতে পারছেন না নির্বাচন দিয়ে? এটা না করতে পারার কথা, কারণ হলো আমরা জন্মের পর থেকে অর্থাৎ 53 বছর ধরে শুনতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, কাজে বিশ্বাস না করাটাই যৌক্তিক। কাজে ইউনূস সাহেবকে যদি আমি বিশ্বাস না করি, ইউনূস সাহেবও কারো বিশ্বাস করবে না, এক রাজনীতিতে আর রাজনীতিকে বিশ্বাস করবে না, এইটাই স্বাভাবিক, এটা যৌক্তিক। রাজনৈতিক দল একে অপরকে বিশ্বাস করবে, সেই ট্রেন্ড আমাদের এখনো গইরা ওঠে নাই, কোনো অপরাধ নয়। আর একটা কথা বলছি, জুলাই চেতনা সম্পর্কে যে কথাটা বললো ভাই, একটু জবাবটা ভদ্রলোক আমার কাছ থেকে একটু ক্লিয়ার হইতে পারে। জুলাই আন্দোলনের মাধ্যমে যারা অভ্যুত্থান ঘটিয়েছে, কথাটা বুঝলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তারাই দাবি করছে জুলাই সনদের, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে জুলাই আন্দোলন কে করে? আমরা সবাই কিন্তু জুলাই আন্দোলন করছি, এতে কোনো সন্দেহ নাই, আমরা তো দাবি করি। এখন প্রশ্ন হচ্ছে এইটা কে দিবে সার্টিফিকেট যে আমরা করছি বা আমি করছি? কে? এটা একটা মাত্র ব্যক্তি হলো শেখ হাসিনা নিজে। কারণ শেখ হাসিনা মারা যাননি, উনি জীবিত আছেন। উনি যখন ক্ষমতায় ছিলেন, এই আন্দোলন যখন চলাকালীন সমস্ত প্রশাসন তার হাতে, টাইম টু টাইম সে গোয়েন্দা মেসেজ পাইছে, কি হচ্ছে না হচ্ছে, কারা করছে, সেই মেসেজ কিন্তু সে টাইম টু টাইম পেয়েছে। পাওয়ার পর একটা পর্যায়ে তাকে চলে যেতে হয়েছে। একমাত্র সেই বলতে পারবে যে জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা কারা পালন করেছে, এবং যারা পালন করেছে সেটা হাসিনা বলতে পারবে এক। আর এদিকে যারা জুলাই সনদ নিয়ে চিন্তিত বা অস্থির, হ্যাঁ, আর অন্য কেউ নাই। ইভেন হাসিনা অনেক কথা বলতেছে, তাতে ছাত্রদের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে যা কিছু বলছে, অন্য কোনো বড় দলের বিরুদ্ধে তেমন কিছু বলেনি। তাহলে আপনি অস্পষ্টভাবে হলো কিছু জিনিস পরিষ্কার যে জুলাইয়ের দাবিদার কারা, এবং সেটা হাসিনা হলো সবচেয়ে বেস্ট পারসন বলার জন্যে। তো তার অ্যাকশনে মনে হইতেছে সে যাদেরকে দাবি করতেছে তার ভিতরে যারা আগ্রহ করে আসা উচিত ছিল বড় দলের কথা বলতে, তাদের কথা বলেনি। সুতরাং এইটুক দিয়ে আপনি বুঝতে পারি আমরা যে কাদেরকে ধারণা করছে। আরেকটা কথা বলছে ভাই জামাতের বিরুদ্ধে বলে, আমি জামাতের বিরুদ্ধে, জামাতের রাজনীতি আমি একেবারেই পছন্দ করি না। বাট আপনি যেহেতু জুলাইয়ের বিচার গণহত্যার বিচার করলে 71 সালে গণহত্যার বিচার করতে হবে। এই দেশে কিন্তু 71 সালে গণহত্যার বিচার হয়েছে, শেখ হাসিনাই করেছে আন্তর্জাতিক নিয়মে। আপনি কতটুকু করতে পারছেন কি পারেন নাই, এটার দায়িত্ব আমাদের নয়। আপনি 16 বছর ক্ষমতায় ছিলেন, সুতরাং আপনি করেছেন যতটুকুই পারেন, করেছেন। যদি বাকি থেকে থাকে ক্রিমিনাল কেস, এইভাবে হয় না, কমপ্লিট করতে হবে। আরেকটা কথা বলি আমি, অবশ্যই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি বলে পরিচিত, এবং আমি পত্রিকান্তরে যা পেয়েছি এ পর্যন্ত, আজকে পর্যন্ত, তাকে সমর্থন করার কিছু নাই। কিন্তু যে রাজনৈতিক দলগুলো দেশের গর্ব অহংকার করে বলতেছে স্বাধীনতার পক্ষ শক্তি চেতনা বিক্রি করে শেষ পর্যন্ত পালাইছে, এরশাদের বিরুদ্ধে যখন 3 দলীয় জোটের আন্দোলন হয়, সেখানে জামাত ওয়াজ ইনক্লুডেড। কেউ কেউ বলেন জামাত গায়ে পড়ে মানে জামাত তো যাবেই, আপনি ডাকছেন কেন স্বাধীনতা বিরোধী শক্তিকে? তাহলে যে এরশাদকে সরাইছেন সেও কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? অথচ স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে আপনি আন্দোলনকে তাকে সরাইছেন, গেল এক। আবার এই স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে আপনারা ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। ভাই এটা তো রাজনীতি, তামাশা না। যে ঘটনা ঘটায় ফেলছেন আপনি, কিভাবে মুছবেন আপনি? এত সহজ না তো রাজনীতি। নিউ জেনারেশন কিন্তু দে আর ভেরি শার্প, আই এম টেলিং ইউ, এত সহজ যাবে না। নাথিং উইল গো আনচ্যালেঞ্জ।